আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত, প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয়ের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। লুটপাটের কারণে হাসিনাকে পালাতে হয়েছে বললেন রিজভী, রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় মন্তব্য গয়েশ্বরের। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহায়তাকারীদের ছাড় নয়। এবং সিঁদুরের জবাবে পাকিস্তানের বুনিয়ানুম মারসুস, ভারতের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাব। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। কোন শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিক্ষোভকারীরা। পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনের মতো চলছে। সকাল থেকে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। যতক্ষণ না পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। স্বৈর শাসক আওয়ামী লীগের প্রত্যেকটি দোষরকে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলাতে হবে। এই সিস্টেম আমরা দূর করেছি, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি না এখনো। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই জায়গায় আজকে অবস্থান করেছি। রক্তের বিনিময়ে আমরা বাংলার মানচিত্র থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে কবরস্থ করেছি। আজকে সেই আওয়ামী লীগ সংগঠন একটা সন্ত্রাসী সংগঠনকে আবারও নিষিদ্ধ করার দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। এটা আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়ে, প্রধান উপদেষ্টার বাসভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে আজকে জরুরি বৈঠক নির্দিষ্ট কোনো বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে। শেখ হাসিনা গোটা দেশটাকে তার বাবার সম্পত্তি মনে করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান, দেশটাকে লুটপাটের রাজ্য বানানোর কারণে শেখ হাসিনা ধৃত শ্রীগালের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমেই মানুষই ঠিক করবে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ। নানা কথা আমরা শুনি, নানা দিক থেকে বিএনপি কোনো কথা বললেই নানাভাবে অভিযোগ করা হয়, এই করা হয়। তো বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে
সাল থেকে মানে তাদের দশক থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। কখনো কোনো রাজনৈতিক নিষিদ্ধ কলমের মধ্যে সমাধান মানুষের এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনতাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এই সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। বড় বড় প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দেশের প্রতিটি ইঞ্চি জমিকে পরিকল্পনার আওতায় আনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত এক সম্মেলনের প্রধান বক্তা হিসেবে তিনি এই কথা বলেন। জানান, পরিবেশ রক্ষায় কেবল আইন নীতিমালা যথেষ্ট নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন। সরকারের প্রতিটি মন্ত্রণালয়কে পরিবেশ বান্ধব হতে হবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাউজিং প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নগর পরিকল্পনায় প্রত্যেক খাতের প্রভাব বিবেচনা নেওয়া জরুরি। যখন গৃহায়ন ও গণপূর্ত একটা হাউজিং এর স্কিম করে, তখন তাকে দেখতে হবে হাউজিংটা কি 2 ফসলি 3 ফসলি কৃষি জমিতে কিনা, তাকে দেখতে হবে এই হাউজিংটা জলাভূমিতে কিনা, তাকে দেখতে হবে এই হাউজিংটা যদি হয় তাহলে নগরে পরিবহনের উপরে, পানি সরবরাহের উপরে, বিদ্যুতের উপরে, অন্যান্য ইউটিলিটিসের উপরে কেমন চাপ পড়বে, সেই চাপ নেওয়ার উপায় আছে কিনা। এই হাউজিংটা যদি করার দরকার হয় তাহলে ঢাকা শহরেই করতে হবে নাকি আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলি সেখানে যেয়ে করবে, কৃষি মন্ত্রণালয় কি বলে কৃষি জমি নিয়ে হাউজিং করার ক্ষেত্রে, এই সমস্ত কিছু তো সকলকেই বিবেচনায় করতে হবে। উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন, সাথে ফিরেছেন তার 2 পুত্রবধূও। কিন্তু কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের সাধারণ মানুষ সহ রাজনীতি সংশ্লিষ্টদের মনে। বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হলে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরবেন তারেক রহমান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে 6 মে দেশে ফিরেন তিনি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এমন অনেকেই মাতৃভূমিতে পা রেখেছেন, কিন্তু এখনও কেন দেশে আসছেন না তারেক রহমান, এটি নিয়ে কৌতূহল রয়েছে জনমানুষের মনে। তারেক রহমানের দেশে ফিরতে বিশেষ কোনো বাধা আছে কিনা জানতে চাইলে বিএনপি নেতারা বলেন, আইনি জটিলতা কেটে গেলেই দেশে ফিরবেন তিনি। বেশিরভাগ মামলা আপনি জানেন, 21শে আগস্টের মতো মামলা, তারপরে 10 ট্রাক মামলা, এগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরও আরও অসংখ্য মামলা এখনও শেষ হয় নাই। তো আমরা আশা করছি এই সমস্ত মামলা শেষ হলে দেশের স্বাভাবিক অবস্থা এবং সরকার যারা আছে তার নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো অবস্থান সৃষ্টি করলে, তারা তার নিরাপত্তার ব্যবস্থাকে আরও শক্তিশালী সক্রিয় করলে উনি অবশ্যই, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনের আগে অবশ্যই উনি ফেরত আসবেন। জননেতা তারেক রহমানের দেশে ফেরা এটাও সময়ের ব্যাপার মাত্র, যে কোনো সময় উনি দেশে আসতে পারেন। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ ওনার শারীরিক অবস্থা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছেন, এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আমি মনে করি সম্পূর্ণ
নিয়ন্ত্রণে নেই। একই সাথে তার দেশে ফেরার মতো রাজনৈতিক পরিবেশও নিশ্চিত হয়নি বলে জানান তারা। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার, সার্বভৌমত্ব রক্ষা এবং কর্মসংস্থান এবং দেশের উন্নয়নের যে রূপরেখা এবং দেশের উন্নয়নের যে আধুনিকায়ন, সেটা তারেক রহমানের পক্ষেই সম্ভব। যত তাড়াতাড়ি দেশে ফেরত আসবে তাতে করে নেতাকর্মীরা তো আশ্বস্তই হবে এবং অরিজিনাল যে জিনিসগুলো যারা কারা মাঠে ছিল কারা ছিল না এই জিনিসগুলো উনি বুঝতে পারবেন। কারণ বিভিন্ন সময় বিভিন্ন জনের কথা শুনে উনি অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো আমরা আশা করি উনি যত শীঘ্রই আসবে এই দলের জন্য তত বেশি মঙ্গল বলে আমি বিশ্বাস করি। তবে বিএনপি নেতাদের প্রত্যাশা খুব শীঘ্রই দেশে ফিরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। আব্দুর রহিম বলেন, ফ্যাসিস্ট পতনের পর গত বছরের ১৭ আগস্ট থেকে টানা ৭ দিন বিক্ষোভ, অনশন ও মানববন্ধন করে আসছেন। এরপরও দাবি আদায় না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না পেলে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১১ দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম আল মামুন জুয়েলের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বলেন, বেসরকারি শিক্ষকদের মাত্র ২৫% উৎসব ভাতা, ১,০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। তাই বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি জানান তিনি। তা না হলে ১৭ মে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর ভাটারা খিলবাড়ির টেক ৩৯ নম্বর ওয়ার্ড কমিশনার কার্যালয়ের সামনে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির জাতীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম.এ. কাইয়ুম। এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ.জি.এম. শামসুল হক, সাবেক কমিশনার হযরত কাজী সভাপতিত্ব দেলোয়ার মেম্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মহানগরের ভাইস প্রেসিডেন্ট নাসির পলাশ সহ আরও অনেকেই। এবার বাণিজ্য সংবাদ। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার আয়োজনে কক্সবাজারে কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়েছে। ইমার সভাপতি আনিসুর রহমান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মার্কেটিং পেশাজীবী উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। ইভেন্টে পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলা, কোভিড পরবর্তী বিপণন কৌশল নিয়ে আলোচনা এবং সৃজনশীল কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। এতে ইমার নির্বাহী সদস্য, এশিয়ান টেলিভিশন হেড অব মার্কেটিং শেখ শাখাতুল্লাহ মিলন, সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী সহ ২৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্র্যান্ড শেলটেক্স সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করেছে। শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে আবাসন কোম্পানিটি দক্ষিণ খুরশিতে তাদের নতুন অফিস উদ্বোধন করেন। যৌথ উদ্যোগে নির্মাণ এবং অ্যাপার্টমেন্ট কেনার জন্য চট্টগ্রামে শেলটেকের অপারেশন কার্যক্রম সঞ্চালনায় প্রস্তুত রয়েছে একদল নিবেদিত প্রাণ। শেলটেক এই পর্যন্ত ১৭০টির বেশি প্রকল্প সম্পন্ন এবং ৪,১০০টির বেশি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করেছে গ্রাহকের মাঝে।
সিগারেটের উপর ৬৭% করারোপ করার দাবি জানিয়েছেন তরুণ চিকিৎসকরা। একই সাথে বিড়ির ওপর কমপক্ষে ৪৫% করারোপের দাবি জানান তারা। আজ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন তারা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের সহযোগিতা এবং প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর ফারজানা রহমান মুন বলেন, প্রস্তাবনা অনুযায়ী বিড়ি সিগারেটের দাম বাড়ানো হলে প্রায় ২৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবেন। এছাড়া প্রায় ৯ লাখ তরুণ সহ প্রায় ১৭ লাখ মানুষের অকাল মৃত্যু ঠেকানো যাবে বলে উল্লেখ করেন তিনি। আর এর সাথে শেষ করব এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত। প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয়ের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। লুটপাটের কারণে হাসিনাকে পালাতে হয়েছে বললেন রিজভী। রাজনৈতিক দল নিষিদ্ধ করার সমস্যার সমাধান নয়, মন্তব্য গয়েশ্বরের। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহায়তাকারীদের ছাড় নয়। এবং সিঁদুরের জবাবে পাকিস্তানের বুনিয়ানুম মারসুস ভারতের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।